চলেন একটা কাহিনী শোনাই। কাহিনীটা হচ্ছে ইতিহাসে রিলেটেড। আমার পড়ালেখা লাইফের মধ্যে আমি সবথেকে বেশি যদি কোনো জিনিস হেট করতাম তাহলে সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাস বিষয়টা আমার একদমই ভালো লাগতো না। এটা মনে রাখতে হয়, ওইটা মনে রাখতে হয়, এটা এত সালে হয়েছে, ওটা অত সালে হয়েছে, এত সাল মুখস্থ করে আমার একদমই ভালো লাগতো না। এই জন্য ইতিহাস আমার তেমন একটা পছন্দ ছিল না। আমি স্কিপ করতাম ইতিহাস জনিত বিষয়গুলা, স্পেশালি সাল মুখস্থ করা যে বিষয়গুলো। তারপরেও হালকা পাতলা যেটুকু মনে আছে সেটুকু আপনাদেরকে বলি। সাল হচ্ছে 1757। অনেকে হয়তো বুঝে গেছেন কোন ইভেন্টের কথা বলবো। পলাশির যুদ্ধ। নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা বাংলা শাসন করা শুরু করে। এই পলাশির যুদ্ধের কাহিনী যারা জানেন বলেন তো নবাব সিরাজউদ্দৌলা হেরে যাওয়ার সব থেকে বড় কারণ কি ছিল? আমার জানা মতে সব থেকে বড় কারণ ছিল তারই সেনাপতি মীর জাফর। মানে 1757 সালে যেই গোলামি আমরা করা শুরু করেছিলাম সেটা শুরু হয়েছিল কার জন্য? এই দেশেরই একজনের জন্য। মানে দেশ বলতে বাংলাদেশ বলতেছি না, তৎকালীন যে দেশ ছিল বাংলা নাম ছিল তখন, এই বাংলারই একজনের জন্য। মানে তখন বলতে পারেন আমাদের সব থেকে বড় শত্রু ছিলাম আমরা। এরপরে 1757 থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ শাসন করে। অনেক সময় অনেক রকমের আন্দোলন হয় ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশদের শাসন শোষণ এগুলোর বিরুদ্ধে, বাট তেমন বড়সড় কোনো কিছু হইতে পারে নাই। ফাইনালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইমে ব্রিটেনরা বলেছিল যে যেসব দেশ ব্রিটেনকে সাহায্য করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওইসব দেশ থেকে ওরা ধীরে ধীরে ওদের শাসন গুটায় নিয়ে চলে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1945 সালে, বাট ব্রিটেনের ভারতীয় উপমহাদেশ সাথে সাথে 1947 সাল হয়ে যায়। 1947 সালে নতুন দুইটা দেশ হয়, ভারত এবং পাকিস্তান। দুইটা দেশকে ডিভাইড করা হয় ধর্মের ভিত্তিতে। যারা হিন্দু তারা হিন্দুস্তানে, যারা মুসলিম তারা পাকিস্তানে। ভাগ হওয়ার আগ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, একই জনগণ, একই নেতাকর্মী। ইংরেজদের বিরুদ্ধে যত আন্দোলন যত কার্যক্রম ভাগ হওয়ার আগ পর্যন্ত দুই দেশ মিলেমিশে করেছে। এরপরে কি হওয়ার কথা ছিল? যেহেতু দুইটা দেশ একসাথে স্বাধীন হয়েছে, দুইটা দেশ আগে একসাথে ছিল, সব থেকে ভালো বন্ধু হওয়ার কথা ছিল এই দুইটা দেশের। কারণ দুইটা দেশ একই শাসন আমলে ছিল, একই শাসন শোষণের ভিতরে ছিল এবং সবাই মিলে দেশ স্বাধীন করেছে। যুদ্ধ করতে হয়নি, বাট অনেক সংগ্রাম করা লাগছে এবং এই সংগ্রাম দুইটা দেশ মিলে করছে। বাট তারপরে কি হয়েছে? একটা দেশ আরেকটা দেশের সব থেকে বড় শত্রু হয়ে গেছে। এখানেও আমাদের সব থেকে বড় শত্রু কারা? আমরা নিজেরা। কারণ যদি দুইটা দেশ ভাগ হওয়ার আগের কথা বলি তাহলে সবকিছু একসাথেই ছিল। এরপর আসি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বিষয়ে। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, পাকিস্তানের দুইটা ভাগ, যে ভাগ 1947 সালেই হয়। এক টুকরা ছিল তিন দিক থেকে ইন্ডিয়া দিয়ে সারাউন্ডেড বাংলাদেশ, এবং আরেক পার্ট ছিল একটু পশ্চিম দিকে, এই জন্য ওইটার নাম ছিল পশ্চিম পাকিস্তান। আমরা পূর্ব দিকে ছিলাম, এই জন্য আমাদের নাম ছিল পূর্ব পাকিস্তান। আমরাও পাকিস্তানি ছিলাম, ওই পাশের লোকজনও পাকিস্তানি ছিল। হওয়ার কথা ছিল আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব, বাট আমরা শাসনের শিকার হই, আমরা শোষণের শিকার হই, আমরা নিপীড়নের শিকার হই, তারপর আমরা আলাদা হয়ে যাই। বাংলাদেশ পাকিস্তান। দেশ ভাগ হওয়ার আগে আমরাও ছিলাম পাকিস্তান, ওরাও ছিল পাকিস্তান। তো আমাদের সব থেকে বড় শত্রু কে ছিল? আমরা। এখন আমাদের যে সেপারেশনটা, এই সেপারেশনটা অনেক বড়সড় একটা যুদ্ধের মাধ্যমে হয়। পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে আমরা অনেক বড়সড় একটা যুদ্ধের মাধ্যমে, এবং এই যুদ্ধে আমরা আমাদের এই ভূখণ্ড বাংলাদেশ জিতে নিয়েছিলাম। এই যুদ্ধে বাংলাদেশের সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে, একদম নিচু লেভেল থেকে শুরু করে একদম উচ্চ লেভেল পর্যন্ত সব ধরনের জনগণই কম বেশি কন্ট্রিবিউট করেছিল এই যুদ্ধে। আমাদের সামাজিক বিজ্ঞান বইয়ে আমি যতটুকু পড়েছিলাম সেই ইতিহাস অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন মেজর জেনারেল জিয়াউর রহমান। এবং বর্তমানে বাংলাদেশে সাপে নেউলে এরকম কোন দলের কথা যদি বলেন, ওনাদের দুইজনের দুইটা দল। এরপরে বর্তমান রাজনীতি নিয়ে আমি আর তেমন একটা আলোচনা করতে চাই না, কারণ এখানে ভেজাল আছে। এটুকু ইতিহাসের সারমর্ম ছিল, আমাদের শত্রু সবসময় আমরাই ছিলাম। বাইরে থেকে কোনো অপশক্তি আসলেও আপনার সব থেকে বড় ক্ষতি সেই করতে পারবে যে আপনার সব থেকে কাছের। এবং আপনি যদি বর্তমান বাংলাদেশের কথা বলেন 2024 সালে, তাহলে আমাদের সব থেকে বড় শত্রু কারা? ইয়েস, গল্প যারা বুঝছেন তারা বুঝছেন, আমাদের সব থেকে বড় শত্রু এখন আমরাই। এখন বর্তমানে বাংলাদেশের ছাত্র আন্দোলন চলতেছে এবং সবাই ইনফ্লুয়েন্সারদের উপরে উঠে পড়ে লাগছেন যে কেন ইনফ্লুয়েন্সাররা কোনো কিছু করতেছে না। আমার কথা যদি বলি, আন্দোলন যখন শুরু হয় আমি ভেবেছিলাম নর্মালি বাংলাদেশে তো অনেক রকম আন্দোলন চলে, একটা শুরু হয় একটা শেষ হয়, এইভাবে চলতেই থাকে। আন্দোলন যখন শুরু হয় আমি এরকমই ভেবেছিলাম যে কিছুদিন চলবে, তারপরে শেষ হয়ে যাবে, হয় দাবি মেনে নিবে নয় দাবি মানবে না, এরকম কিছু একটা হবে। আমি চলে যাই ট্যুরে সাজেক। বাট সাজেক যাওয়ার পরে বুঝতে পারি যে আন্দোলন সম্পর্কে আমার ধারণা ভুল ছিল। যেরকম ভেবেছিলাম আর 8-10টা আন্দোলনের মতো কিছুদিন চলবে, হয় দাবি মেনে নিবে নয় দাবি মেনে নিবে না, এরকম কিছু একটা হবে, ওরকম হয় নাই। আন্দোলন অনেক বড় সড় রূপ নিছে এবং পুরো বাংলাদেশে অনেক বাজে একটা অবস্থা হয়ে গেছে। তারপরে চিপা চাপা দিয়ে এদিক সেদিক দিয়ে ঢাকা আসি, এবং আমি যেদিন ঢাকা আসি ওই দিন বিকাল থেকেই সম্ভবত কারফিউ চালু হয়ে যায়। কারফিউ চালু হওয়ার একদিন আগে থেকে ইন্টারনেটও বন্ধ হয়ে যায় বাংলাদেশে। ওয়েল, যারা জানেন তারা জানেন যে আমি একজন ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি একজন স্টুডেন্ট, এবং আমি ঢাকা ঢুকতে ঢুকতে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের নামে অলরেডি 5টা মামলা চলতেছে। আসলে সবকিছু দেখেও আমি কখনো এইভাবে অ্যাক্ট করতে পারি না যে সবকিছু নর্মাল আছে, এই জন্য এতদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতেছি না। এখন অনেকেই জিজ্ঞাসা করতেছেন ইনফ্লুয়েন্সাররা কিছু করতেছে না কেন। ওয়েল, ইনফ্লুয়েন্সারদেরও পার্সোনাল লাইফ আছে। বাংলাদেশে অনেক জায়গা থেকে অনেক লোকজনকে ইতিমধ্যেই ধরে নিয়ে যাওয়া হয়েছে। স্পেশালি সব থেকে দুঃখ লাগছে আমার যে জিনিসটা দেখে, রংপুরে যে ভাই নিহত হয় আবু সাইদ ভাই, ওই আবু সাইদ ভাইয়ের হত্যার দায়ে যাকে অ্যারেস্ট করা হয়েছে তার বয়স 16, সে নিজেও একজন স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, এইচএসসি ব্যাচ 2025 যতটুকু দেখছি। আর আমি যখন এই ভিডিওটা তৈরি করতেছি, এই ভিডিওতে যে আমি এই টপিক নিয়ে কথা বলতেছি এটাও পর্যাপ্ত পরিমাণে রিস্কি। জায়গা জায়গা থেকে পুলিশ লোকজন তুলে নিয়ে যাচ্ছে। এন্ড যদি আমি আমার কথা বলি, আমার ইউনিভার্সিটির নামই যথেষ্ট আমাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য। তো ঘরে বসে কোনো কিছুর সাথে কোনো লিঙ্ক না রেখে সারাদিন ফেসবুকে 10টা পোস্ট দেওয়া খুবই ইজি কাজ। আমি এই কয়েকদিন বসে কিচ্ছু করতেছিলাম না। গত
গতকালকে আমার প্রোফাইল পিকচার চেঞ্জ করছি এন্ড আজকে পেজের প্রোফাইল পিকচার চেঞ্জ করছি একটু আগে। তারপরে 2-4টা কমেন্ট দেখলাম, অনেকে আমাকে বলতেছে এটা নাকি সাইবার কমিউনিটি না কি জানি আছে একটা, ওইটার হুমকির জন্য নাকি আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করছি পেজ বাঁচানোর জন্য। কথা হচ্ছে ভাই, আপনার যদি আমাকে ওইরকমই মনে হয় যে পেজ বাঁচানোর জন্য আমি এখন আমার চেহারা দেখাইতেছি যে হ্যাঁ আমি আসি, তাহলে ভাই আমাকে আনফলো করে দেন, কোনো দরকার নেই আমাকে ফলো করার, কারণ তাহলে আপনি আমাকে চিনেন না। আসলে ঘরে বসে আমরা কেউ একজন আরেকজনের পরিস্থিতি যাই না, তো ঘরে বসে একজন আরেকজনকে জাজ করা খুবই ইজি। বাদ বাকি এই টপিকে আর তেমন বেশি কিছু বলতে চাই না। আশা করি যারা ভিডিওটা দেখতেছেন তারা সবাই সুস্থ আছেন এবং দোয়া করি সবাই ভবিষ্যতের জন্য সুস্থ থাকেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।